ছি রিমি, তুমি এতটা নিচে কীভাবে নামতে পারলে? নিজের বোনের সংসার ভাঙতে তুমি নিজে এমন একটা অপকর্ম করে সেই ভিডিও রেকর্ড করে আমাকে দিলে। কেন করলে তুমি এরকম? চুপ করে থাকবে না রিমি, আমার কথা জবাব দাও। কেন করলে তুমি এরকম? আমি কেন করব না এরকম? ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা মা সামিয়া কেউ কখনো আমার ভালো চায়নি, আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আমার পছন্দের সব জিনিস সামিয়াকে দিয়েছে, এমনকি সামিয়াকে তারা ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, আর আমাকে তারা তাদের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। আমার কি বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাবার অধিকার নেই? সামিয়া তাদের মেয়ে, আমিও তাদেরই মেয়ে, তাহলে কেন সব কিছু সামিয়া পাবে, আমি কেন পাবো না? রিমির কথাগুলো শুনে আমি একদৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছি। রিমির কথাগুলো শুনলে শুধু আমার না, যে কারোই বুকটা হাহাকার করবে। কারণ বাবা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত থাকার কষ্ট সে বোঝে যে বাবা মার থেকে দূরে থাকে। আজ আমার বিয়ের প্রথম রাত। ভিতর অজানা একটা ভয় কাজ করছে। কেন করছে সেটা আমি জানি না। হাত পা কাঁপছেও, ঘাম দিয়ে ভিতরে একটু অস্বস্তিকর অনুভব করছি। বিয়ের প্রথম রাত বললে কথা, নতুন একটা মানুষের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করাই একজন আদর্শ পুরুষের নিদর্শন। মেয়েটার সাথে কী থেকে কী করব, কিভাবে কথা বলবো, কী বা বলবো, এটাই সন্ধ্যার পর থেকে আমাকে সবচেয়ে বেশি বিচলিত করে ফেলেছে। এই নিয়ে কারো কাছে সাহায্য নিতে পারছি না। ঠাট্টা করতে পারে হয়তো বা সবাই। ঠিক এই মুহূর্তে বারান্দায় হাঁটাহাঁটি করছে আর ভাবছি ভিতরে গিয়ে মেয়েটার সামনে কীভাবে নিজেকে দাঁড় করাবো। কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কি ইচ্ছে করে আমার মধ্যে এক চিমটি নরক ঢেলে দিচ্ছে, আর সেটা আমাকে যত সময় যাচ্ছে তত ঘুটে ঘুটে খাচ্ছে। বেশ আগ্রহ নিয়ে বিয়েটা করেছিলাম, অথচ এখন দেখি উল্টো সেম আমার মধ্যে চেপে বসে আছে। ভিতরে যাবো যাবো বলে অনেকক্ষণ হলো, কিন্তু যা হচ্ছে না। অবশ্য আমি একটু লাজুক টাইপের ছেলে, এটা বলা যায়। খুব সম্ভবত এই জন্যই মেয়েদের কাছে যেতে লজ্জা লাগছে। ওর নাম সামিয়া। মায়ের মুখ থেকে যতদূর শুনলাম মেয়েটা দেখতে চাঁদের মতো। মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, এমনকি অত্যন্ত পর্দাশীল। সত্যি বলতে আমি এখনও সামিয়াকে দেখিনি, না দেখে বিয়েটা করেছিলাম। দেখতে কেমন, গায়ের রং কেমন, সব কিছু আমার চোখের আড়ালে। শুধু আমার মা ছোট বোন দোলার মুখে এতটুকুই শুনেছি মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, তাই না দেখেই বিয়েটা করেছি। ওকে না দেখে বিয়েটা করার পেছনে অবশ্য একটা কারণও আছে। যেদিন সামিয়াকে ওদের বাড়িতে দেখতে যাই সেদিন সামিয়া আমার সামনে আসেনি। ওদের ড্রয়িং রুমে আমি, আমার বোন, দোলা, মা, বাবা সবাই একসাথেই বসেছিলাম সামিয়াকে দেখার জন্য। অনেকক্ষণ বসে থাকার পরও খেয়াল করলাম ওনারা সামিয়াকে আমাদের সামনে আনছে না, একযুগ কাটিয়ে দিতে চাচ্ছে। ব্যাপারটা মোটেও শুভ দৃষ্টি দেখতে পারছে না। কারণটা হলো, প্রথমত আমরা সামিয়াকে দেখতে গেলাম, অথচ তারা সামিয়াকে নিয়ে আসছে না। দ্বিতীয়ত বাবা অনেকক্ষণ যাবৎ সামিয়ার বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে আর হাসাহাসি করছে। এটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। অনেক আশা নিয়ে সামিয়াকে দেখতে আসলাম, অথচ তারা সামিয়াকে নিয়ে আসা তো দূরের কথা, বরং আমার মনে হচ্ছে সামিয়ার বাবা আমার বাবার সাথে হাসির ফ্যাক্টরি খুলে বসে আছে। তখন ভিতরে একরাশ বিরক্তি কাজ করছিল। মনে করছে উঠে সোজা বাসার দিকে রওনা হয়। এত বিরক্তিকর অপেক্ষা জিনিসটা সেটা ওই দিনই বুঝলাম। আমি দোলাকে ইশারা দিয়ে বললাম, কি হচ্ছে কি এসব? দোলা মাথা নেড়ে জবাব দিল, আমিও বুঝতেছি না। এমন সময় সামিয়ার মা পর্দার আড়াল থেকে আমার মাকে ডেকে ভিতরে নিয়ে গেল। তারপর বলল, সামিয়া তোমজ আপনার ছেলের সামনে বিয়ের আগে দেখা করতে চাইছে না, বলছে আপনার যদি পছন্দ হয় তাহলে ছেলেকে গিয়ে মেয়ে পছন্দ হয়েছে এটা বলতে। তার মানে সামিয়া বলতে চাচ্ছে আমার পছন্দে ছেলে পছন্দ, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই। মা কথা না বেরিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, কই আপনার মেয়ে, আমাকে দেখান। তারপর উনি মাকে সামিয়ার রুমে নিয়ে গেলেন। সামিয়াকে দেখে মায়ের ভীষণ পছন্দ হলো এবং সাথে সাথে ডিসাইড করলো যেভাবেই হোক সামিয়ার সাথে আমার বিয়েটা দিবেনি। মা সামিয়ার সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুমে ফিরে এসে দোলাকে বলল, যা ভিতরে কি তোর হবু ভাবিকে দেখে আয়। দোলা আমার পাশ থেকে উঠে ভিতরে চলে গেল। মায়ের মুখে এমন কথা শুনে রীতিমতো হতবাক হয়ে গেলাম। মায়ের কথা শুনে বুঝলাম মেয়েকে বোধহয় এখানে আনবে না। মা আমার পাশে বসলো। আমি মাকে আস্তে করে বললাম, মেয়েকে এখানে আনবে না নাকি? মা মুচকে এসে বলল, না না, মেয়েকে তুই দেখতে পারবি না, মেয়ে একটু পদ্মাশীল, তাই আমি দেখে আসলাম। মানে কি? তার মানে আমি ওকে দেখবো না? মা আমার পিঠে হাত রেখে বলল, আসতে বল, ওরা কেউ শুনবে। মেয়ে দেখতে চাঁদের মতো, ও তোর সাথে বিয়ের আগে দেখা করতে চাইছে না। কি বলছো? এটা কোনো কথা হলো? বাবা তুই কিছু মনে করিস না, তুই আমার উপর বিশ্বাস রাখ, মেয়ে যথেষ্ট সুন্দর, আমি এই মেয়ের সাথেই তোর বিয়ে দিব।
মায়ের এত আগ্রহ দেখে বুঝতে পারলাম মেয়ে দেখতে শুনতে খারাপ হবে না, ভালোই হবে মনে হয়। এই জন্য আমি আর কিছু বলিনি। সব মেয়ে ছেলের ভালো চায়, খারাপ চায় না। কিছুক্ষণ পর দোলা সামিয়াকে দেখে আসলো, আর আসার সময় লক্ষ্য করলাম দোলার মুখে মৃদু হাসি এবং চোখগুলো বড় সড়ো করে মায়ের পাশে এসে বসলো। মা দোলার দিকে তাকিয়ে বলল, কি রে, দেখে আসলি? দেখেছি। ভাইয়া শোন, ভাবিকে দেখে আমার পছন্দ হয়েছে, তোর সাথে বেশ মানাবে। সত্যি তো? সত্যি, ভাবি চোখে পড়ার মতো। মা কিছু না বলে হঠাৎ করে আমার পাশ থেকে ওঠে, আবার সামিয়ার ঘরে গেল। তারপর ওর গালে হাত রেখে জিজ্ঞেস করলো, আচ্ছা মা সামিয়া, আমার ছেলে দেখতে কেমন, তোমার এটা জানতে ইচ্ছে করে না? সামিয়া একটু হাসি দিয়ে বলল, যে ছেলে নিজের মায়ের মুখের কথা শুনে আমাকে নিঃসন্দেহে বিয়ে করতে পারবে, সে ছেলে আর যাই হোক মনের দিকটা খারাপ হতে পারে না। মা সামিয়ার মুখে এমন উত্তর শুনে মোটামুটি বিস্মিত হয়ে গেলেন। এ মেয়ে কেমন, মা সেটা আন্দাজ করতে পারছে। অতপর মা সামিয়ার কাছ থেকে চলে এসে ওর বাবার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসে। তার 1 সপ্তাহের মাথায় আজ আমাদের বিয়েটা হয়। এক কথায় আমি উদ্দীপনের সাথে বিয়েটা শেষ করলাম। যাই হোক, এখন বারান্দায় দাঁড়িয়ে আছে। রাত 11টা বাজে, 12টার মুখোমুখি। ভিতরে লজ্জা মিশ্রিত ভয়টা এখনও কাটেনি। এবার বুকে যতটা পেরেছি সাহস জোগাড় করে রুমের দিকে রওনা হলাম। অমনি দেখি দোলা আমাদের রুম থেকে বাহির হলো। হয়তো সামিয়ার সাথে আমার গিবত গেছে, আর কিছু না। কিরে ভাইয়া, তুই এখনো বারান্দায় ঘুরঘুর করছিস? লজ্জা লাগে তাই না? কিসের লজ্জা? এখানে লজ্জার কি আছে? এমনি হাঁটাহাঁটি করছে, সবাই ঘুমিয়ে পড়ুক তারপর যাবো। ভাইয়া, অলরেডি সবাই ঘুমিয়ে পড়ছে। আমি তোকে ভালো করেই চিনি তুই কেমন। আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। তোর মুখের দিকে তাকালেই বোঝা যায় তুই যে লজ্জায় বিভোর হয়ে আছিস। তুই সব জানোস, তুই তো গণক। এবার যা, ঘুমাতে যা। যাচ্ছি, আর ঘোরাঘুরি করিস না, এবার যা, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। দোলা যাওয়ার পর আমি ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ালাম। দেখি সামিয়া বসেছে, খুপড়ি মেরে বসে আছে, মাথায় ঘোমটা, শুধু হাতগুলো দেখা যাচ্ছে। মেহেদির সাথে হাতগুলো অন্যরকম লাগছে। রুমে ঢুকে দরজাটা লক করে সামিয়ার পাশে বসলাম। আমার হার্টবিট তখন মিনিটে 100+ বেগে ছুটছে। দুজনের মাঝে নীরবতা, মনে হচ্ছে যেন কেউ মারা গেছে, আর আমরা দুজনে তার শোক পালন করছি। যখনই সামিয়ার ঘুমটা সরাবো, সেই মুহূর্তে আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে একজন বলল, আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সে একজন নষ্টা মেয়ে। এর আগেও উনি অনেক ছেলের সাথে রাত কাটিয়েছিল। আপনাকে সাবধান করে দিলাম, উনি আপনাদের লাইফটা শেষ করে দিতে আসছে। কথাটা শোনার পরে আমার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায়। আমি কোনো কিছু ভাবতে পারছি না। যে মেয়ে এত পর্দাশীল, বিয়ের আগে কোনো পরপুরুষকে নিজের চেহারা দেখে না, সে একটা নষ্টা মেয়ে। হঠাৎ সামিয়া বলে উঠল, কি হলো, চুপ করে আছেন যে? নতুন বউয়ের সাথে কি কথা বলবেন না? আমি যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে বললাম, সারাদিন অনেক খাটাখাটি করেছেন, ক্যামেরা, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটিয়েছেন, তার উপর গায়ে এত ভারী গহনা। আপনি ড্রেস চেঞ্জ করে নিন, আমি বাইরে অপেক্ষা করছি বলে রুমের বাইরে চলে আসলাম। কিন্তু অচেনা লোকটার কথাগুলো আমার মাথার উপর থেকে যেন সরাতেই পারছি না। হঠাৎ মনে হলো, আমি তো লোকটাকে চিনি না, কখনো কথা বলিনি, তাহলে কেন আমি লোকটার কথা বিশ্বাস করব? হয়তো লোকটা আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে, তাই সামিয়া নামে মিথ্যা কথা বলে সামিয়াকে আমার থেকে খারাপ বানাতে যাচ্ছে। রুম থেকে সামিয়া বলে উঠল, আপনি রুমে আসতে পারেন, আমার ড্রেস পরা হয়ে গেছে। আমি রুমে ঢুকে তো অবাক হয়ে গেলাম। প্রথমবারের মতো সামিয়াকে দেখলাম। এতটা সুন্দরী কোনো মেয়ে হতে পারে? সামিয়াকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। কি হলো, হা করে কি দেখছেন? কই কিছু না তো। আচ্ছা এখন বলেন তো আমাকে কেমন লাগছে? পরীর মতো। সামিয়া একটু লজ্জা পেল। সারাদিন অনেক কষ্ট করেছে নিশ্চয়ই, আপনি অনেক ক্লান্ত, আপনি এখন ঘুমান। ঘুমাবো মানে? ঘুমানোর জন্য কি আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি? বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলিনি, কোনো ছেলেকে নিজের চেহারা দেখতে দেইনি, কোনো ছেলের প্রেমে পড়িনি। বিয়ের পর স্বামীকে ভালোবাসবো বলে, আর আপনি বলছেন আমাকে ঘুমাতে? একটু রাগ দেখে কথাগুলো বলো সামিয়া। মেয়েটাকে যত দেখছি ততটাই অবাক হচ্ছে। এমনভাবে অধিকার দিকে কথা বলছে যেন অনেক দিন থেকে আমাকে চেনে। না, এই মেয়ে কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না। কতটা নিষ্পাপ্তা চাহনি। এখন আমি বিশ্বাস করতে শুরু করলাম লোকটা আমাকে যা বলেছে সব মিথ্যা। কি হলো, কথা বলছেন না যে? সামিয়ার কথায় বাস্তবে ফিরলাম। চলুন এখন আমাকে কোলে তুলে ছাদে নিয়ে যান, একসাথে চাঁদ দেখবো। এই তো প্রায় ভোর হতে চলল। কালকে আপনাকে ছাদে নিয়ে সারা রাত গল্প করব, কেমন? আজকে ঘুমন। সামিয়ার ফর্সা মুখটা যেন একটু ফ্যাকাশ হয়ে গেল। তারপরে আবার বলল, আচ্ছা প্রমিস করেন কালকে আমাকে ছাদে নিয়ে যাবেন?
হ্যাঁ, প্রমিস। আচ্ছা, এখন ঘুমান তাহলে। আমিও ঘুমাই, একটু পরে আবার উঠতে হবে। সামি শুয়ে পড়ল। আমি রুমের লাইটটা অফ করে সামির পাশে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে একটা মেসেজের শব্দে আমার ঘুম ভাঙলো। মেসেজটা চেক করে যা দেখলাম, সেটা যেন আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। ভিডিও দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 10 মিনিটের একটা ভিডিওটি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে সামিয়া একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে এবং সামিয়া সেটা উপভোগ করছে, কিন্তু ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। তখন কাল রাতের লোকটার কথা মনে হতে লাগলো। তার মানে কাল রাতে যে লোকটা কথাগুলো বলছিল সব সত্যি ছিল। এখন সব কিছু যেন আমার সামনে পরিষ্কার হয়ে গেল। নিজের চোখে দেখলাম সামিয়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে। এটাকে তো আমি অবিশ্বাস করতে পারি না। তার মানে সামিয়া শুধু আমার সাথে অভিনয় করেছে, শুধু ভালো হওয়ার নাটক করেছে। এইসব পর্দা করা, মাদ্রাসায় লেখাপড়া সব কিছুই মিথ্যা। তখন চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আল্লাহ, জীবনে এমন কী পাপ করেছিলাম যার জন্য তুমি এমন একটা নষ্টা মেয়েকে আমার জীবনে নিয়ে দিলে। নিজেকে তখন অনেক পাপী মনে হচ্ছে। তখন মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যাকে আমি বিয়ে করেছি কিন্তু এখনও যাকে স্পর্শ করলাম না, সেই মেয়ে কিনা অন্য ছেলের সাথে রাত কাটিয়েছে, নিজে সতীত্ব হরণ করেছে অন্য ছেলেকে দিয়ে। কেন এত কষ্ট হচ্ছে আমার? শুধু একদিন হলো তো আমার সাথে স্বামীর বিয়ে হয়েছে। হয়তো এই একদিনে স্বামীকে আমি ভালোবেসে ফেলেছি। কথাগুলো ভাবতেই মনে হচ্ছে বুকের ভেতরটা যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে। বুকের ভিতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার চোখ থেকে অজর ধারায় অশ্রু নামতে শুরু করলো। হঠাৎ কে যেন দরজায় নক করলো। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে পেছনে ফিরে দেখি মা দাঁড়িয়ে আছে। কিরে শাহরিয়ার, তুই এখনো রেডি হস নাই? সামিদের বাড়ির সবাই চলে আসছে আর তুই রুমে বসে আসিস? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কথাগুলো বলে মা নিচে চলে গেল। একবার রুমের বাইরে এসে নিচে তাকিয়ে দেখে সবার অনেক আনন্দ করছে, যার জন্য সবাই এত খুশি। সে কিনা একটা নষ্ট মেয়ে। আবার রুমে এসে ভাবতে লাগলাম, মাকে কি সব কিছু জানাবো? তারপরে আবার মনে হলো, মা নিজে পছন্দ করে সামিয়াকে এই ঘরের বউ করে এনেছে। মা এখন যদি জানতে পারে সামিয়ার আসল রূপ, তাহলে হয়তো মা অনেক কষ্ট পাবে, নিজের ছেলের কাছে ছোট হয়ে যাবে। হয়তো ভাববে যে মা নিজের ছেলেকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ছোটবেলা থেকে সব কিছু দিয়ে এসেছে, সেই মাই ছেলের জীবন সঙ্গিনী একটা নষ্ট মেয়ে কিনে দিয়েছে। না, মাকে এসব কিছু জানানো যাবে না। উঠে বাথরুমে চলে গেলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। শাওয়ারের পানির সাথে নিজের চোখের পানি গড়িয়ে পড়ছে। গোসল শেষে বাথরুম থেকে বের হলাম। রুমে এসে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সামিয়ার মা আমার মায়ের সাথে কথা বলছে। আমি তার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন মা? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি মা, আমিও ভালো আছি। আচ্ছা মা, আপনার কথা বলেন, আমি একটু বাসার দিকটা দেখে আসি। আচ্ছা বাবা, যাও। সেখান থেকে চলে আসলাম, কিন্তু আজকে সামিয়াকে তো একবারও দেখলাম না। এখানেও নেই। সামিয়া কোথায় জানার জন্য দোলাকে ডাকলাম। এ দোলা, শোনে দিকে। কি হয়েছে ভাইয়া, কিছু বলবি? না, তেমন কিছু না। আসলে সামিয়াকে অনেকক্ষণ হলো দেখছি না। রুমের ভিতরেও নেই, এখানেও দেখছি না। কোথায় গেছে কিছু কি জানিস তুই? ব্যাপারটা কি ভাইয়া? একদিন হলো বিয়ের আর এখনই বউকে চোখে হারাচ্ছিস? বেশি পেকে গেছিস তাই না? এই ভাইয়া, লাগছে তো, ছাড়। ওই দেখ, ভাবি আসতেছে। পিছনে ফিরে দেখে সামিয়া সিঁড়ি থেকে নিচে নামছে। একটা লাল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। নিজেকে যেন হারিয়ে ফেললাম। কি অপূর্ব লাগছে তাকে, যেন একটা পরী সিঁড়ি বেয়ে নিচে নামছে। কিন্তু ভিডিওটার কথা মনে হতেই আমার বুকের ভেতরটা যেন মেয়েকে গর্জন করতে শুরু করলো। যার রূপ দেখে কিছুক্ষণ আগে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, সেই রূপ দেখে এখন ঘৃণা হতে লাগলো। এই মায়াবী রূপের পিছনে লুকিয়ে আছে একটা বিষাক্ত কালনাগিনী, যে কিনা বিয়ের আগে নিজের শরীর অন্য একটা ছেলেকে বিলিয়ে দেয়। ইচ্ছে করছিল কালনাগিনীটার সামন থেকে চলে যেতে, কিন্তু বাসায় অনেক গেস্ট থাকার কারণে সেটা সম্ভব হলো না। নিজের অনিচ্ছা সত্ত্বেও সারাদিন স্বামীর সাথে গেস্টদের সেবা করতে হলো। সদায় নাকি স্বামীদের সাথে তাদের বাড়িতে যেতে হবে। যেতে ইচ্ছে করছিল না, কিন্তু না গেলে সবাই খারাপ কিছু ভাবতে পারে, আর মা হয়তো সন্দেহ করবে। তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বামীদের সাথে তাদের বাসায় আসলাম। রাত 12টা, ছাদে দাঁড়িয়ে আনমনে স্বামীর কথা ভাবছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল। কি করছেন? অন্য মানুষকে ছিলাম, তাই ভালোভাবে কণ্ঠটা চিনে উঠতে পারলাম না। পিছনে তাকে দেখি সামিয়া বলল কথাটা। কিছু না। আচ্ছা, মনে আছে তো কালকে আমাকে প্রমিস করেছিলেন আমার সাথে ছাদে বসে চাঁদ দেখবেন আর গল্প করবেন? আপনি একাই চাঁদ দেখুন। কথাটা বলে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করলাম, কিন্তু সামিয়া সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আপনার? আজকে সারা দিন আমার সাথে কথা বললেন না। এখন আমি কথা বলার চেষ্টা করছি আর আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। কেন করছেন এগুলো?
আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এমনিতেও আপনার সাথে কথা বলার ইচ্ছেটা আমার মরে গেছে। আর আমি কি করব আর কি না করব তার জন্য কি আপনার অনুমতি নিতে হবে? কি বলছেন আপনি এইসব? আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আমি কি করেছি বলবেন একটু? কেন, আপনি জানেন আপনি কি করেছেন? আমাকে কি আবার নতুন করে বলতে হবে? শুনুন, বিয়ের আগে আপনি আর আপনার পরিবার আমাদের কাছে যে চরম সত্যটা লুকিয়েছেন সেটা আমি জেনে গেছি। সামিয়া যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়ল। এমন একটা ভাব করলো যেন সে কিছুই জানে না, সে কিছু করেনি। আমরা তো আপনার কাছে কিছু লুকাই নাই। আমরা সব কিছু বলে তারপরেই আপনার সাথে বিয়েটা হয়েছে। সামিয়ার দুই গাল বেয়ে চোখের জল ঝরতে লাগলো। আমাকে সে কি বলবে কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না, শুধু অনবরত নিঃশব্দে চোখের জল ঝরাতে লাগলো। সামিয়ার কান্নাটা আমি সহ্য করতে পারছি না, বুকের বাপাসটা কষ্টে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সামিয়াকে ছড়িয়ে ধরে ওর চোখের জলগুলো মুছে দিই, কিন্তু ওর অশ্লীল ভিডিওটার কথা মাথায় আসলে সামিয়ার দিকে তাকাতেই ঘৃণা লাগছে। সামিয়া এখনও কেঁদে যাচ্ছে। সামিয়ার কান্না আমি সহ্য করতে পারছি না, তাই তার পাশ থেকে নিচে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সামিয়া আমার দুপা জড়িয়ে ধরে বলল, আমি আপনার কাছে কিছু লুকাইনি। আমি আল্লাহর কসম করে বলছি, আমরা কিছু লুকাইনি আপনার কাছে। সামিয়া এবার নিঃশব্দে কান্না করতে ব্যর্থ হলো। অনেক জোরে জোরে কান্না করতে থাকলো, যা আমাকে ভিতর থেকে আরও কষ্ট দিতে শুরু করলো। আমি এবার কিছু না ভেবে সামিয়াকে আমার পা থেকে উঠে দাঁড়াতে বললাম। চোখের জলে চোখের কাজল লেপটে গেছে, একটা নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। ওদিকে তাকাতে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলছে। রুমে চলুন, এখানে এভাবে কেউ দেখলে অনেক সমস্যা হতে পারে। রুমের দিকে হাঁটা শুরু করলাম। সামিয়া আমার পিছু পিছু আসলো। রুমে এসে সামিয়া বলল, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। গতকাল রাতে আপনার ঘুম হয়নি, আজকে আবার রাত জাগলে আপনার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, আপনি শুয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাচ্ছি। বিছানার দিকে বালিশ নিয়ে নিচে নামতে যাবো এমন সময় সামিয়া পিছন থেকে আমার হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছেন আপনি? আমি সামিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি বিছানায় ঘুমান, আমি সোফাতে গিয়ে ঘুমাচ্ছি। আপনি সোফাতে ঘুমাবেন কেন? আমি তো কোনো অচেনা মেয়ে না যে আপনি আমার সাথে এক বিছানায় শুতে পারবেন না। আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না বলে সোফাতে এসে শুয়ে পড়লাম। সামিয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। আমি না দেখার ভান করেই শুয়ে পড়লাম। সামিয়া বিছানা থেকে উঠে রুমের লাইট অফ করে দিল। আমি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না, বারবার শুধু সামিয়ার অপকর্মের কথাগুলোই মনে হচ্ছে। কিছুক্ষণ পর সামিয়ার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সামিয়ার কান্না শুনে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি আমার নেই। হঠাৎ সামিয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। 2 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে একটা জায়নামাজ নিয়ে নামাজ পড়তে বসলো। নামাজ শেষে সামিয়া মোনাজাত ধরে বলছে, আল্লাহ, জীবনে এমন কি পাপ করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমাকে আমার স্বামীর কাছ থেকে কেন আলাদা করে দিচ্ছ? স্বামীর পায়ের নিচে যে স্ত্রীর জান্নাত, আমাকে কেন জান্নাত থেকে দূরে ঠেলে দিচ্ছ? ইয়া আল্লাহ, আমাকে আমার স্বামীর থেকে দূরে ঠেলে দিও না। আমি যে তাকে ছাড়া বাঁচব না। আল্লাহ, তুমি তো মহান, দয়ালু। তুমি তোমার বান্দার চোখের জল সহ্য করতে পারো না। ইয়া আল্লাহ, যদি কোনো পাপ করে থাকি ক্ষমা করে দিও, শাস্তি দিও, কিন্তু আমাকে আমার স্বামীর থেকে আলাদা করে দিও না। আমাকে তার পায়ের নিচে থাকার সুযোগ দিও। আমিন। সামিয়ার কথাগুলো শুনে কখন যে চোখ থেকে জল ঝরতে শুরু করেছে বুঝতে পারিনি। ভাবতে লাগলাম, একটা মেয়ের মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু তার চোখের জল, মাঝরাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, স্বামীর জন্য দোয়া করা, এগুলো তো মিথ্যে হতে পারে না। আবার যে ভিডিওটা দেখেছি সেখানেও সামিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি ভুল ভাবতেছি, নাকি সামিয়া ভালো সাজার চেষ্টা করছে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম তা যেন বিশ্বাস করতে পারছি না। সামিয়া আমার পায়ের কাছে শুয়ে আছে, চোখ দুটো ফুলে আছে। দেখে বোঝা যাচ্ছে সারা রাত একটু ঘুমায়নি, শুধু কান্নাই করেছে। আমার চোখ খোলা দেখে সামিয়া আমার পায়ের কাছ থেকে তাড়াতাড়ি উঠে পড়লো। আমি উঠে বসলাম, ভাবছি আমার কথা ভুল হচ্ছে না তো। ভিডিওটার কথা মনে হতেই মাথা আসলো, আচ্ছা ভিডিওটা আমাকে কে পাঠালো? ভাবতে ওই নাম্বারে কল দিলাম, রিং হলো কিন্তু কেউ রিসিভ করলো না। এভাবে 3 বার কল দেওয়ার পরেও নাম্বার বন্ধ পেলাম। আমাকে যেভাবেই হোক জানতে হবে ভিডিওটা কে পাঠালো। সোফাতে কোটে ওয়াশরুমে যাব এমন সময় সামিয়ার চিৎকার শুনলাম। দৌড়ে বাথরুমের সামনে গিয়ে দরজায় হাত দিতে দরজা খুলে গেল। আমি কিছু না ভেবে বাথরুমে ঢুকে পড়লাম। ঢুকে যা দেখলাম তার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। সামিয়ার গায়ে কোনো ড্রেস নেই। আমাকে দেখে সামিয়া একটা টাওয়াল নিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে। আমি এর ভিতরে থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে আসলাম। বাইরে থেকে বললাম, কি হয়েছে, আপনি এভাবে চিৎকার করলেন কেন? ভেতরে একটা আরশোলা ছিল, তাই দেখে ভয়ে চিৎকার করছি।
একটা আরশোলা দেখে কি এভাবে চিৎকার করে? আমি ভেবেছি কি না কি হয়ে গেছে। দূর, ভয় পাই দিছে মেয়েটা। কিছুক্ষণ পরে সামিয়া বাথরুম থেকে বের হলো। আমি লজ্জায় সামিয়ার দিকে তাকাতে পারছি না। টাওয়ালটা নিয়ে বাথরুমে চলে গেলাম। সামিয়া বাইরে থেকে বলে উঠলো, আমি নিচে যাচ্ছি, আপনি গোসল শেষ করে নিচে চলে যাবেন। আমি গোসল সেরে রুমে আসলাম। ড্রেস পরে নিচে যাবো এমন সময় একটা মেসেজ আসলো। সামিয়ার ভিডিওটা যে নাম্বার থেকে এসেছিল ওই নাম্বার থেকে। মেসেজটা ছিল, আপনি যদি নিজের আর আপনার পরিবারের ভালো চান তাহলে সামিয়াকে ডিভোর্স দিন। আর যদি সামিয়াকে ডিভোর্স না দেন তাহলে আপনার পরিবারের সাথে কি ঘটবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মেসেজটা দেখে আমি থমকে গেলাম। ফোনটা হাতে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে আছি আর ভাবছি কে এই লোকটা যে আমার পিছনে পড়ে আছে। আমার সাথে তো কারো কোনো শত্রুতা নেই, জীবনে কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেউ নেই যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে। আসলে কি লোকটা আমার ক্ষতি করতে চায় নাকি সামের ক্ষতি করার চেষ্টা করছে? আর কিছু না ভেবে ওই নাম্বারে কল করলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। ফোনটা পকেটে রেখে নিচে চলে গেলাম। সবাই একসাথে ব্রেকফাস্ট করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সামিয়া বাসার উদ্দেশ্যে বের হলাম। গাড়ির মধ্যে কেউ কারোর সাথে কথা বলছি না। সামিয়াকে দেখলাম এখনো মন খারাপ করে বসে আছে। ভাবলাম একটু কথা বলি, কিন্তু কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই আর কথা বললাম না। একটু পরে বাসায় চলে আসলাম। সামিয়া, শারিয়ার, তোরা এত সকাল সকাল চলে আসলি যে? আসার আগে আমাকে একটাবার ফোন দিতে পারতিস। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে আসলাম। পাগল ছেলে, যা রুমে গিয়ে বিশ্রাম কর, অনেক দূর থেকে আসছিস। মা সামিয়া, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? চোখগুলো ফোলা ফোলা, তোমার কি কিছু হয়েছে মা? সামিয়া একবার আমার দিকে তাকালো। না মা, তেমন কিছু না, রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই হয়তো এমন মনে হচ্ছে। আমি আর সামিয়া রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুমের বাইরে আসতেই শুনতে পেলাম সামিয়া ফোনে কাউকে বলল, আই লাভ ইউ টু অ্যান্ড আই মিস ইউ সো মাচ। কথাগুলো শুনে আমি যেন হতবাক হয়ে গেলাম। তার মানে কি সামিয়া কাল রাতের কান্না, নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া চাওয়া, এসব কিছুই শুধুই অভিনয়? একটা মেয়ে এতটা জঘন্য কীভাবে হতে পারে? আপনি যদি দরজা থেকে সরে দাঁড়ান তাহলে আমি ওয়াশরুমে যেতে পারবো। সামিয়ার কথায় বাস্তবে ফিরলাম। দরজা থেকে সে বিছানায় বসলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, আল্লাহ কী হচ্ছে এসব আমার সাথে? যখনই মেয়েটাকে একটু বিশ্বাস করতে যাচ্ছি তখনই যেন কেউ এসে আমার বিশ্বাসটা ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়ে যাচ্ছে। বারবার এই নষ্ট মেয়েকে বিশ্বাস করাই হয়তো আমার ভুল হচ্ছে। একটা নষ্ট মেয়েকে বিশ্বাস করাই যায় না, কেননা একজন নষ্ট মেয়ে কখনোই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। হঠাৎ মনে হলো সামিয়া তো ওয়াশরুমে, এই সুযোগে সামিয়ার ফোনটা চেক করে দেখি কোনো রকম ক্লু পেলেও পেতে পারে। তারপর আবার মনে হলো এটা কি ঠিক হবে? অনুমতি ছাড়া কারো ফোনে হাত দেওয়া, না, এটা অনেক বাজে দেখাবে। কিন্তু এত সব কনফিউশন আর ডিপ্রেশনের কারণে কোনো কিছু না ভেবে নিজের অনিচ্ছা সত্ত্বেও সামিয়ার ফোনটা হাতে নিলাম। ফোনটা অন করতে একটু চমকে উঠলাম, কারণ সামিয়ার ফোনে হোম স্ক্রিনে আমার একটা ছবিটা এবং ছবির উপর ক্যাপশন দেয়া, মাই লাইফ। ছবি এবং ক্যাপশনটা দেখে অনেক অবাক হলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো গত রাতের কথা। যে মেয়ে নামাজ বসে স্বামীর পায়ে নিচে সারা জীবন থাকার মিথ্যা দোয়া করতে পারে, তার ফোনে আমার ছবিটা সামান্য মাত্র। এইসব বাদ দিয়ে অন্য কাজে মনোযোগ দিই। সামিয়ার কলেজ চেক করে দেখি একটু আগে সামি একজনকে আই লাভ ইউ টু অ্যান্ড আই মিস ইউ সো মাচ বললো। কাকে কথাগুলো বললো কলেজটা দেখলেই জানতে পারবো। যেইভাবে সেই কাজ। সাথে সাথে কলেজটি ঢুকে পড়লাম। কলেজটির প্রথম নাম্বারটা দেখে একটু বিস্মিত হলাম, কারণ নাম্বারটা ছিল সামিয়ার ছোট বোন রিমির। ও ফ্রেন্ড, রিমির কথা তোমাদের বলা হয়নি। রিমি হলো সামিয়ার ছোট বোন। অবশ্য আমি কখনো তাকে দেখিনি, কারণ সে 5 বছর যাবৎ আমেরিকাতে আছে। কিছুদিন পরে বাসায় আসবে, কিছুদিন পর দেশে ফিরে আসবে শুনেছি। যাই হোক, কলেজটা আরও ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু সেখানে শুধু সামিয়ার পরিবারেরই নাম্বার। না, এখানে আর কিছুই নেই। সামিয়ার হোয়াটসঅ্যাপটা চেক করি, সেখানে কিছু পেতে পারি, কিন্তু না, সেখানেও কিছু নেই। শুধু তার ছোট বোন রিমির নাম্বারটাই আছে। আমি অবাক হলাম, এই জেনারেশনের মেয়ে হয়েও সামিয়ার হোয়াটসঅ্যাপে শুধু একজনের নাম্বার। ফোনে সব কিছু ভালো মতো খুঁজতে লাগলাম, কিন্তু সব থেকে অবাক হলাম যখন দেখলাম সামিয়ার ফোনে ফেসবুক মেসেঞ্জার কিছুই নেই। তার মানে কি সামিয়া সত্যিই কিছু করেনি, নাকি অন্য কোনো কারণ আছে ওর ফোনে ওইসব না থাকার? অনেক সময় হয়ে গেছে, সামিয়া এখনও ওয়াশরুম থেকে বের হবে, তাই ফোনটা যেখানে ছিল সেখানে রেখে বিছানায় আগের মতো বসে রইলাম। একটু পরে সামিয়া ওয়াশরুম থেকে বের হলো। আমি ভাবছি একটু আগে সামিয়াকে নিয়ে অনেক খারাপ কিছু ভাবছিলাম কথাগুলো হয়তো কোনো পরপুরুষকে বলেছে। না, কাউকে এতটা অবিশ্বাস করাও ঠিক না। এইসব ছোটো ছোটো সন্দেহ থেকে অনেক বড় সমস্যা ধারণ করে। কি হলো, কিছু ভাবছেন আপনি? কই, কিছু না তো। আচ্ছা, একটা কথা জানতে পারি কি?
জি বলুন, কি জানতে চান? আমাকে কি আপনার পছন্দ হয়নি? হঠাৎ এমন প্রশ্ন? না, 2 দিন ধরে দেখছি আপনি আমাকে এড়িয়ে চলছেন, ঠিকমতো কথা বলছেন না, আমার দিকে তাকাচ্ছেনও না। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বাবা শাহরিয়ার, সামিয়াকে নিয়ে খেতে আয়। নিচ থেকে মা বলল। মা ডাকছি খাবার জন্য, চলুন। আপনি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন। বলেছে আমি চলে গেল। আমি এর পিছু পিছু নেমে খাবার টেবিলে বসলাম। মা, বাবা কোথায়? তোর বাবা অফিসে গেছে, আজকে দুপুরে বাসা আসতে পারবে না। তোরা খেয়ে নে, তোর বাবা অফিস থেকে খেয়ে নিবে। মা, দোলাকেও দেখছি না, কোথায় ও? এই সময়ও কোথায় থাকে তুই জানিস না? ও স্কুলে। হ্যাঁ। বাস সাবিয়া, দেখো আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছি, খেয়ে দেখো তোমার কেমন হয়েছে। মা, আপনি একা এত কষ্ট কেন করতে গেলেন? আমাকে একবার বলতে পারতেন, আমি আপনাকে সাহায্য করতাম। আমার মেয়েটা তো আমার বাসা থেকে চলে যাচ্ছে না, অন্যদিন আমাকে সাহায্য করো মা। বৌমাকে পেয়ে যে নিজের ছেলেকে ভুলে গেলে। সবকিছু তার জন্য রান্না করেছো, আর আমার জন্য কিছুই না? দেখো ছেলের কাণ্ড, তুই আর বড় হইলি না, সারা জীবন বাচ্চাই রয়ে গেলি। হ্যাঁ। শাহরিয়ার, সামিয়া, তোমরা খাওয়া শুরু করো। না মা, আপনি আগে শুরু করেন, তারপর আমরা খাচ্ছি। ঠিক আছে মা। মা সবার প্লেটে খাবার তুলে দিল। সবাই খাচ্ছি আর নানা গল্প করছি। এমন সময় হঠাৎ সামিয়ার খাবার টেবিল থেকে উঠে দৌড়ে গিয়ে বেসিনে বমি করা শুরু করলো। আমি যেন স্তব্ধ হয়ে গেছি। সামিয়া হঠাৎ করে বমি করা শুরু করলো, তার মানে কি সামিয়া ব্রেক? না না, আমি কি ভাবছি এসব কিছুই না, জাস্ট বমি হয়েছে, হয়তো পেট খারাপের জন্য। আমি উঠে সামিয়ার কাছে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছি, আর তখনই দেখলাম সামিয়া চোখে মুখে পানি দিয়ে আমাদের দিকে আসছে। আমি বসে পড়লাম আবার। আমার পাশে আসতে সামিয়া সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। আমি খাবার রেখে সামিয়াকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলাম, আর মাকে বললাম ডক্টর মাসুদকে কল দিয়ে বলতে যেন এখনই আমাদের বাসায় চলে আসে। কিছুক্ষণ পর ডাক্তার মাসুদ বাসায় আসলো। ডক্টর মাসুদকে সামিয়ার রুমে নিয়ে আসলাম। রুমে এসে ডক্টর মাসুদ আমাদের দুজনকে বাইরে যেতে বলল। সামিয়ার পাশ থেকে উঠে বাইরে আসতে যাব এমন সময় খেয়াল করলাম সামিয়া আমার একটা হাত ধরে আছে। আপনি অনেক লাকি ম্যান ব্রো। কজন স্ত্রী তার স্বামীকে এতটা ভালোবাসে, সেন্সলেস অবস্থায় যে স্বামীর হাত ধরে থাকে? আমি ডাক্তারের কথা শুনে অনেকটা অবাক হলাম। তারপর ডাক্তার বলল, আপনার প্লিজ এখন বাইরে যান, আমাকে মিসেস শাহরিয়ারকে দেখতে দিন। আমি সামিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে বাইরে চলে আসলাম। সাথে মাও আসলো। অনেক টেনশন হচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, ডাক্তার মাসুদের কথা যেন সত্যি হয়। কিছু সময় হলো বাইরে আসছে, কিন্তু মনে হচ্ছে কত ঘন্টা হয়ে গেছে। অনেক টেনশন হচ্ছে, ভিতরে কি হচ্ছে কিছু বুঝছি না। কিছুক্ষণ পর ডক্টর মাসুদ সামিয়ার রুম থেকে বাইরে বের হলেন। মা আর আমি ডক্টর মাসুদের দিকে তাকিয়েছি। কী হয়েছে ডক্টর মাসুদ? সামিয়া ঠিক আছে তো? সিরিয়াস কিছু হয়নি তো? ডক্টর মাসুদ কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছে। কী হলো ডক্টর মাসুদ, আপনি চুপ করে আছেন কেন? প্লিজ বলুন কী হয়েছে। হে ম্যান, এত টেনশন করেন কেন? মিসেস সারিয়া এখন পুরোপুরি সুস্থ আছেন। এতক্ষণ পরে মনে হলো আমার প্রাণটা দেহের ভিতরে আসলো। এতক্ষণে যে কী টেনশন হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। ডক্টর মাসুদ সামিয়ার হঠাৎ এমনভাবে সেন্সলেস হয়ে যাওয়া আর বমি হওয়ার কারণটা কি? মিসেস সারিয়া কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, যার জন্য তার প্রেশার লো হয়ে গিয়েছিল আর বমি হয়েছিলেন। কাল রাতে তিনি জানপুট খেয়েছিলেন। টেনশন করার কিছু নেই, মিসেস সারিয়ার এখন পুরোপুরি সুস্থ আছেন। থ্যাঙ্কস ডক্টর। ওকে, তাহলে এখন আমি আসি। আর যদি কোনো প্রবলেম হয়, আশা করি আর কোনো প্রবলেম হবে না। যদিও কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। জি শিওর ডক্টর। মা, তুমি সামিয়ার কাছে যাও, আমি ডক্টর মাসুদকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, যা বাবা। আমি ডক্টর মাসুদকে এগিয়ে দিতে আসলাম। যাওয়ার আগে ডক্টর মাসুদ বললেন, ইয়ার ওসো লাকি ব্রো। মিসেস শারিয়ার আপনাকে এতটাই ভালোবাসেন যে সেন্সলেস অবস্থায়ও আপনার হাতটা হালকা করে ধরেছিলেন। সত্যি এই জেনারেশনে এমন বউ পাওয়া ভাগ্যর ব্যাপার। থ্যাঙ্কস ডক্টর। তাহলে এখন আমি আসি, টেক কেয়ার। শিওর ডক্টর। ডক্টর মাসুদ চলে গেলেন। আমি গেটটা লক করে সামিয়ার রুমে চলে আসলাম। সামিয়ার মুখের দিকে তাকাতে যেন মনে হচ্ছে কতদিন দেখি না তাকে, অনেকদিন পরে আজকে দেখা হলো। বাবা তোরা থাক, আমি চাই, কিছু লাগলে আমাকে একবার ডাক দিস। মা উঠে চলে গেল। আমি সামিয়ার পাশে গিয়ে বসলাম। কেমন আছেন এখন? অনেকটা ভালো। ওকে, তাহলে আপনি রেস্ট করেন, আমি পাশের রুমে আছি, কিছু লাগলে আমাকে বলবেন। বলে আমি উঠে চলে আসতে গেলাম, হঠাৎ সামিয়া আমার হাতটা ধরে বলল, আমার পাশে একটু থাকবেন প্লিজ? আপনি পাশে থাকলে নিজেকে অনেক সুস্থ মনে হবে। আমি সামিয়ার পাশে বসলাম। আমি আমার 2 হাত দিয়ে সামিয়ার হাতটা ধরে বললাম,
আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আপনি এখন ঘুমান। কথাগুলো বলার সময় আমি লক্ষ্য করলাম, আমি যখন আমার 2 হাত দিয়ে সামিয়ার হাতটা ধরলাম, তখন সামিয়ার পুরো শরীর যেন কেঁপে উঠল। মনে হলো এই প্রথম কোনো পুরুষ সামিয়াকে টাচ করলো। থ্যাঙ্কস। ওকে, আপনি এখন ঘুমান। সামিয়া ঘুমানোর জন্য চোখ বন্ধ করে আছে, আর আর আমি এক দৃষ্টিতে সামিয়ার দিকে তাকিয়ে আছি। আপনি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমি ঘুমাবো কিভাবে? ও সরি, আপনি ঘুমান। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম সামিয়া ঘুমিয়ে পড়েছে। অনেক মায়াবী লাগছে সামিয়াকে। ঘুমিয়ে থাকলে মেয়েদের অনেক সুন্দর লাগে, এটা এতদিন শুধু মানুষের মুখেই শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে নিলাম। সত্যি ঘুমের মাঝে মেয়েদের সাধারণভাবে থাকার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। সামিয়ার দিকে চেয়ে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। ঘুম থেকে উঠে দেখি সামিয়া বিছানায় নেই। কোথায় গেল মেয়েটা? রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি মায়ের সাথে রান্না করছে। আরে, তুমি তো এখনো সুস্থ হওনি, ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে। তুমি রেস্ট না করে এখনই কাজ করতে চলে এসেছো? মায়ের সামনে সামিয়ার সাথে তুমি করেই কথা বলি। আমি এখন পুরোপুরি সুস্থ, আমার আর কোনো রেস্ট করার প্রয়োজন নেই। ওকে ফাইন, তবে সাবধানে কাজ করো। হ্যাঁ ঠিক আছে, সাবধানেই করব। আমি আবার আমার রুমে চলে আসলাম। আজকে সারাদিন বাসায় আছি, অনেক বোরিং লাগছে, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। রেডি হয়ে বেরোতে যাব, এমন সময় একটা কল আসলো। না, আমার ফোনে না, সামিয়ার ফোনে। সামিয়া ফোনটা রুমে রেখে গেছে। গিয়ে দেখি একটা অচেনা নাম্বার। কিছু না ভেবে কলটা রিসিভ করতে ওপাশ থেকে একজন ছেলে বলল, জান, আজকে সারাদিন তুমি আমার সাথে কথা বললে না, অনেক মিস করতেছি তোমাকে। বাবু, আই মিস ইউ সো মাচ। কথাগুলো শোনার পর আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা চেক করে দেখি, কি মিস্টার শাহরিয়ার, এবার বিলিভ হলো তো সামিয়া সত্যি একজন নষ্টা মেয়ে? আপনার জীবনে এসেছে শুধু আপনার জীবনটা নষ্ট করতে। এখনো সময় আছে, সামিয়াকে ডিভোর্স দিয়ে দিন। মেসেজটা চেক করতে আমার মাথায় একটা কথাই ঘুরতে থাকলো, এই অচেনা লোকটা কীভাবে জানলো আমি মাত্র সামিয়ার ফোনটা রিসিভ করছিলাম? তার মানে কেউ একজন কোনো না কোনোভাবে সামিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার আমার সামিয়ার উপর থেকে সব ভুল ধারণা কেটে যেতে লাগলো। সব কিছু যেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এমন কে করতে পারে যে সামিয়ার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে? আমাকে যেভাবেই হোক লোকটাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ নিচ থেকে দোলা ডাক দিল। দোলার ডাক শুনে চমকে উঠলাম। নিচে সামিয়া আছে। সামিয়ার আবার কিছু হলো না তো? দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। মা, কি হয়েছে? দোলা এভাবে চিৎকার করলো কেন? সামিয়া কোথায় মা? সামিয়ার কিছু হয়নি তো? সামিয়া ঠিক আছে তো মা? কিছু কথাটা শেষ হতেই দেখে সামিয়া রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে। মাহার দোলা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। মা, তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? মা দেখছো, তোমার ছেলে ভাবিকে একটু না দেখতে পেয়ে কেমন অস্থির হয়ে গেছে। মনে হচ্ছে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর ভাবি সেই যুদ্ধে যেতে চাইছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি। মা, কি বলো তোমরা এসব? তা ভাবি 2 দিনেই এই বাদরটাকে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসলা? স্বামী একটু লজ্জায় পেয়েছে। লজ্জায় যেন একদম লাল হয়ে গেছে। এখন এসব কথা বন্ধ করো, রাত হয়েছে অনেক। সবাই খেতে বসো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। খাবার শেষে রুমে চলে আসছি। রাত 12টা। স্বামী এখনও নিচে। মা আর দোলার সাথে গল্প করছে। সেই কখন গেছে নিচে, এখন আসার সময় হলো না তার। এত যে কিসের গল্প করে আল্লাহ ভালো জানে। আমার যেন সময় কাটছে না একা একা। কখন আসবে কখন আসবে মনে মনে বলছি, আর রুমের মাঝে ঘুরপাক খাচ্ছি। হঠাৎ স্বামীর রুমে ঢুকে পড়ল। স্বামীকে দেখে একটু নার্ভাস ফিল হচ্ছে। কিভাবে কথা বলবো ভেবে পাচ্ছি না। হার্টবিট স্বাভাবিকের তুলনায় অনেকক্ষণ বেড়ে গেছে। হঠাৎ স্বামী বলে উঠল, আপনি এখনো ঘুমান নাই? না। কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। স্বামী যেন অবাক হয়ে গেল আমার কথা শুনে। আপনি ঠিক আছেন তো? শরীর টরীর খারাপ করলো নাকি আপনার? না, শরীর খারাপ করবে কেন আমার? এই যে বললেন আমার জন্য অপেক্ষা করছিলেন, আমার সাথে তো আপনি ঠিকমতো কথাই বললেন না। আমাকে সব সময় এড়িয়ে চলেন, তাই বললাম। আই এম সরি। আমি আপনাকে এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ কথা বলেছি। তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে কি বলছেন আপনি এসব? আপনি আমার স্বামী, আমাকে সব কিছু বলার অধিকার আপনার আছে। আপনি সব কিছু বলতে পারেন, কিন্তু কখনো ক্ষমা চাইতে পারেন না। এতে যে আমার নিজের কাছেই নিজেকে অনেক ছোট মনে হবে। ঠিক আছে, ক্ষমা চাইব না, কিন্তু এই জন্য একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমাকে এখন জড়িয়ে ধরতে হবে। আমার লজ্জা করে না বুঝি? এত লজ্জা পেলে হবে না গো। বলে স্বামীকে জড়িয়ে ধরলাম। বিয়ের পর এই প্রথম স্বামীকে এত কাছ থেকে স্পর্শ করলাম। তাকে আমার বুকের সাথেই জড়িয়ে নিলাম।
আরে কি করছেন? ছাড়ুন, দরজা খোলা আছে, কেউ চলে আসতে পারে। কেউ আসবে না এখন। যদি চলে আসে, আপনি দরজাটা লক করে আসুন। ঠিক আছে। সামিয়াকে ছেড়ে দরজাটা লক করে আসলাম। আমি সামিয়ার দিকে এগোচ্ছি আর সামিয়া পিছনের দিকে পিছুচ্ছে। পিছুতে পিছুতে সামিয়ার পিছনের দেয়াল চলে আসলো। সামিয়ার পিছনের দিকে পিছুতে পারছে না। আমি সামিয়ার মুখের সামনে নিজের মুখটা নিলাম। সামিয়ার গরম নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। সামিয়া তার 2 চোখ বন্ধ করে ফেললো। সামিয়াকে ওই সময় যে কতটা সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি এক দৃষ্টিতে সামিয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর সামিয়া তার চোখ খুলতে যাবে, এমন সময় আমার ঠোঁট দিয়ে সামিয়ার ঠোঁট চেপে ধরলাম। এভাবে অনেকক্ষণ চলার পর আমি সামিয়াকে নিয়ে বিছানায় চলে গেলাম। বিয়ের পরে আমাদের প্রথম বাসর রাতটা 4 দিন পর সম্পন্ন হলো। সকালে ঘুম ভাঙলো সামিয়ার ভেজা চুলের স্পর্শে। সামিয়া মাত্রই গোসল করে আসছে, তার চুলগুলো এখনো ভেজা। আর তার এই ভেজা চুলে যে তাকে কতটা অপরূপ লাগছে সেটা হয়তো সামিয়া নিজেও জানে না। সত্যি বলতে মেয়েদের ভেজা চুলে অস্বাভাবিক সুন্দর লাগে। এই যে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। মা, দোলা সবাই কি ভাববে? যান, এখনই ফ্রেশ হয়ে আসুন, আর ফ্রেশ হয়ে নিচে যাবেন। নিচে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। কথাগুলি শেষ করে সামিয়া চলে যাবে, এমন সময় সামিয়ার হাত ধরে একটা টান দিয়ে সামিয়া আমার বুকে এসে পড়লো। এই ছাড়ুন, ফ্রেশ হয়ে আসেন, সবাই নিচে অপেক্ষা করছে। আপনি বুঝতে পারছেন? ওহো, ঠিক আছে, ফ্রেশ হতে যাচ্ছি। সামিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় সামিয়া পিছন দিকে বলল, আপনার সমস্যাটা আমার সাথে শেয়ার করলেও পারতেন। আমাকে নিয়ে কেউ এত কিছু বললো, আর আপনি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। বলেই সামিয়া নিচে চলে গেল। আমি সামিয়ার কথাগুলো শুনে হতবাক হয়ে গেছি। সামিয়া তো এগুলো জানার কথা না, আমি ছাড়া তো আর কেউ জানে না। তাহলে সামি কীভাবে জানলো? না, কিছু বুঝতে পারছি না, মাথাটা যেন খারাপ হয়ে যাচ্ছে। আমার ফোনটা কোথায়? নিশ্চয়ই সামি আমার ফোন থেকে সব কিছু দেখেছে। নিচ থেকে মা ডাক দিল, এই সারিয়া, জলদি নিচে আয়, সবাই খাবার নিয়ে তোর জন্য বসে আছে। আমি তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামলাম। মা, তোমরা এখনো খাওনি কেন? তুমি তো জানো আমার ঘুমতি করতে দেরি হয়। হ্যাঁ, এখন তো আরো দেরি হবে, এখন তো ভাবি আসছে। চুপ থাক, বেশি পেকে গেছিস তুই। আবার যদি তুই এগুলো বলিস তাহলে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবো না কিন্তু। আচ্ছা ভাইয়া, সরি, আর বলবো না। মনে থাকবে তো? থাকবে। গুড গার্ল। আমরা ফিস করে কথাগুলো বলছিলাম। এই, তোরা দুজন মিনমিন করে কি কথা বলতেছিস? বলা যাবে না, আমাদের ভাই বোনের মাঝে পার্সোনাল কথা থাকতে পারে। তোদের পার্সোনাল কথা পরে বলিস, এখন খাওয়া শুরু কর। খাবার শেষ করে রুমে আসলাম। কিছুক্ষণ পরে সামনে আসলো, কিন্তু কথা বললো না। আই এম সরি। ফর হোয়াট? হয়তো বিষয়টা আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু আমি তখন এগুলো দেখায় সত্যি কী করবো বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম আপনাকে জানাই, কিন্তু পরে জানানো হয়নি। ইটস ওকে, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এটাই করতাম। জি। আচ্ছা, আপনি কি আমার সাথে আপনি করেই কথা বলবেন? না মানে ঠিক আছে, এখন থেকে আপনাকে তুমি করেই বলবো। ঠিক আছে। শোনো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি, ফ্রেন্ডদের সাথে কথাই বলা হয়নি। হয়তো ভাবছে বউ ভাই ফ্রেন্ডদের বলে গেছি। তুমি বরং আম্মুর কাছে যাও, আমার সাথে গল্প করো, আমি একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যান, সাবধানে যাবেন। ওকে, বাই। বাসা থেকে বের হলাম। মনে হচ্ছে কতদিন হয়ে গেল বাসায় বাইরে আসি না, সব কিছু যেন নতুন হয়ে গেছে। যাই হোক, একটা রিক্সা নিয়ে আমাদের সেই পুরোনো আড্ডাখানায় চলে আসলাম, যেখানে আগে আমরা নিয়মিত আড্ডা দিতাম। সেদিকে সবাই সেখানে বসে আছে, একমাত্র আমি মিসিং ছিলাম। আমাকে দেখে তোরা সবাই আমার দিকে হা করে তাকিয়েছে, যেন কোনো ভূত দেখেছে। এই শালা, এমন করে হা করে তাকিয়েছিস কেন? মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকবে। আরে বাহ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই দেখো আমাদের মাঝে কে এসেছে। আমাদের সবার প্রিয় ওয়ান অ্যান্ড অনলি মিস্টার শাহরিয়ার। তো ভাই, আমাদের ভাবি কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তোদের কি খবর? আমাদের সবার খবরই অনেক ভালো, শুধু মাঝখান থেকে তুই কেটে পড়লি। শালা, তোদের সময় আসলে তোরাও কেটে পড়বি। ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরতে রাত হলো। রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় লক্ষ্য করলাম একটা বাচ্চা ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং ফুলগুলো বিক্রি করার চেষ্টা করছে। ভাগ্যে কি নির্মম পরিহাস! যে সকল বাচ্চাদের এখন বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, তারা আজ নিজের জীবিকা নির্ভর করতে ব্যস্ত। এগিয়ে গেলাম বাচ্চাটার দিকে। বাচ্চাটার পাশে যেতেই বাচ্চাটা বলল, স্যার, একটা ফুল নিয়ে যান, ম্যাডামকে দিলে খুশি হবে। বাচ্চাটার সামনে বসে তাকে আদর করলাম, তাকে নাম জিজ্ঞেস করলাম, সে নাম বলল। আমি বাচ্চাটার কাছ থেকে ফুলগুলো নিয়ে 20 টাকার বদলে 500 টাকা দিলাম। সে প্রথমে নিতে চাইল না, অন্য সময় তার কাছ থেকে ফুল নিয়ে টাকা শোধ দেবে, এটা বলাতে সে পুরো টাকাটাই রেখে দিল। যাওয়ার আগে
ও ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখতে পেলাম। ফ্রেন্ড, মাঝে মাঝে হয়তো তোমরা এমন কিছু শিশু দেখতে পাও যারা 2 বেলা খাবারের জন্য এত কষ্ট করছে। ওদের থেকে তোমরা তোমাদের প্রয়োজন ছাড়াও সাহায্য করার জন্য হলেও কিছু কিনবে। মনে রাখবে, ওরা সবাই একজন যোদ্ধা। ওরা পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে। বাসায় ফিরলাম তখন রাত 10টা বাজে। সবার ডিনার করে শেষ, শুধুমাত্র সামি ডিনার না করে বসে আছে। তুমি এখনো খাওনি কেন? আপনার জন্য বসেছিলাম। তারপর আমি সামি ডিনার করে নিলাম। এভাবে কিছুদিন চলতে লাগলো। অনেকদিন পর আজ অফিসে আসছি। সবাই নিজের কাজ রেখে আমাকে দেখছে। কি সমস্যা কি আপনাদের? আমাকে কখনো দেখেনি নাকি আগে? যত সব। সবাই যার যার মতো কাজে মনোযোগ দিল। সারাদিন অফিসেই কাটলো। সন্ধ্যা অফিস থেকে বাসায় যাবে এমন সময় মনে হলো দোলার জন্য চকলেট আইসক্রিম নিতে হবে। না নিয়ে গেলে বোনটা আবার রাগ করে থাকবে। দোকান থেকে এগুলো কিনতে যাবো, হঠাৎ পাশের একটা রেস্টুরেন্টে নিজের নজর গেল। আর ভিতরের দৃশ্যটা দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভিতরে দেখি সামি একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটা সামিকে খাবার খেয়ে দিচ্ছে এবং সামিও। আমি এই দৃশ্যটা সহ্য করতে না পেরে তখন ওখান থেকে চলে আসলাম। আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করলাম, সে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি দোষ ছিল আমার সামিয়া? আমার সাথে কেন এমনটা করলে? তোমার আমার সম্পর্কটা শুরু হয়েছিল বড় একটা পরীক্ষার মাধ্যমে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আবার আমার সাথে কিছু একটা হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। মনে মনে এসব ভাবছি আর নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। চোখ থেকে অজর ধারায় বৃষ্টি পড়ছে। শার্টের হাতা দিয়ে চোখ মুছতে যাবে এমন সময় আমার হাতে থেকে ফুলগুলো দেখলাম। এই ফুলগুলো একটু আগে যার জন্য কিনলাম, যাকে ভালোবেসে সারপ্রাইজ দিব বলে ভেবেছিলাম, সে এখন আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল। তার কাছে আমার এই ফুলগুলো মূল্যহীন। ফুলগুলো হাত থেকে পাশে নর্দমায় ফেলে দিয়ে বাসার দিকে পা বাড়ালাম। কিছু দূর যেতে ফোনে একটা মেসেজ আসলো। ফোনের লকটা খুলে দেখি সে অচেনা নাম্বার থেকে মেসেজটা এসেছে। মেসেজটা ছিল, কখনো কারো ভালো করতে নেই। আপনাকে অনেক আগে সাবধান করেছিলাম, কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করলেন। আপনাকে এখনো বলছি, আপনি সামিয়াকে ডিভোর্স দিয়ে দিন। আপনার লাইফটা ঠিক আগের মতো সুন্দর হয়ে যাবে। ইতি। এতদিন পর হঠাৎ আবার এই নাম্বার থেকে মেসেজটা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। আবার পুরোনো কথাগুলো মনে পড়ে গেল। সব কিছু ভুলে যাকে বিশ্বাস করেছিলাম, আজ সে আমার বিশ্বাসের এই মর্যাদা দিল। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার শক্তিটা যেন আমার হচ্ছে না। চাপ দিতে যাব এমন সময় মনে হলো, যদি দরজাটা মা খোলে তাহলে তো আমার চেহারা দেখলে বোঝা যাবে যে আমার কিছু একটা হয়েছে। তাই পকেট থেকে রুমালটা বের করে চোখ মুখ পরিষ্কার করে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। কলিং বেল চাপ দিলাম। একটু পরে মা এসে দরজাটা খুলে দিল। বাবা, বাসায় আসতে এত দেরি হলো কেন? অফিসে একটু কাজের চাপ ছিল। অনেকদিন পরে আজকে অফিসে গিয়েছিলাম। বন্ধুদের সাথে দেখা হলো। ওদের সাথে কথা বলে আসতে আসতে একটু রাত হয়ে গেল। আচ্ছা আয়, এখন খেয়ে নে। না মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি। মা, সামি কোথায়? সামি খেয়েছে? ঘুমিয়ে পড়েছে হয়তো। ও সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে খেয়ে এসেছে বলল। ও আচ্ছা মা, তুমি যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মা চলে গেল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সামি ঘুমিয়ে আছে। কত সুন্দর করে ঘুমিয়ে আছে। জানালা খোলা থাকায় চাঁদের আলো এসে মুখের উপরে জ্যোৎস্না চড়াচ্ছে। এত সুন্দর মায়াবী মুখের পিছনে যে কত বড় বেইমানি লুকিয়ে আছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। রাগ আর ঘৃণায় সামের মুখে থেকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। বিছানার উপর থেকে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যাব এমন সময় সামের ফোনে একটা মেসেজের শব্দ পেলাম। মেসেজের শব্দ পেয়ে বুকের ভিতরটা কাঁপতে শুরু করলো। না জানি আবার সে অচেনা নাম্বার থেকেই তাকে হয়তো মেসেজ দিয়েছে। কে বা কি মেসেজ দিল সেটা দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। সামি ঘুমিয়ে আছে। এই সুযোগে মেসেজটা চেক করে দেখি। আমি টাওয়ালটা ঘাড়ের উপর রেখে মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা অন করতে দেখলাম গ্রামীণ ফোন অফিস থেকে একটা মেসেজ এসেছে। আমি ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মাথায় সন্ধ্যায় যা হয়েছে সেই কথাগুলো ঘুরতে লাগলো। বারবার বলতে ইচ্ছে করছে, সামি এটা কেন করলো আমার সাথে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙলো করে স্পর্শে। মনে হচ্ছে বুকের উপর অনেক ভারী কিছু আছে। চোখ খুলতে দেখলাম বুকের উপর আর অন্য কিছু না, সামিয়া শুয়েছে। মনে মনে অনেক রাগ হচ্ছে। সামিয়াকে বুকের উপর থেকে এক পাশে নামাতে যাবো এমন সময় সামিয়া আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। এতে আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু কেন জানি সামিয়াকে আমার বুক থেকে নামাতে ইচ্ছে করছে না। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সামিয়াকে এক প্রকার জোর করে বুকের উপর থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি সামিয়াকে বুকের উপর থেকে নামিয়ে দেওয়ার সাথে সাথে সামিয়ার ঘুম ভেঙে গেল। সামিয়া ঘুমেছিল তাই হয়তো সে বুঝতে পারেনি। বিছানা থেকে নেমে ওয়াশরুমে আসতে চাইল,
কিন্তু আমি দরজাটা ভিতর থেকে লক করায় স্বামী ভিতরে ঢুকতে পারলো না। এই দরজা খুলো। কিন্তু আমি ভিতর থেকে কোনো কথাই বললাম না। কি হলো, দরজা খুলতেছো না কেন? আমি স্যামের কথায় কান দিলাম না। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বের হলাম। কি হলো? আমি তোমাকে ওয়াশরুমের দরজা খুলতে বলেছিলাম, তুমি খুললে না কেন? এই যে এখন খুলেছে, এখন ফ্রেশ হওয়ার ইচ্ছে থাকলে যেতে পারো, কথাটা বলেই আমি নিচে চলে আসলাম। আমাকে দেখে মোটামুটি মা এবং দোলা অনেকটা অবাক হলো। ভাইয়া তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লি কিভাবে? তোর তো সকাল 10টা-11টার আগে ঘুমই ভাঙে না, কিন্তু আজ এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো কিভাবে? চুপ থাক তুই। আমার সকাল সকাল ঘুম ভেঙেছে, এটা নিয়ে তোর কেন এত এক্সপেরিমেন্ট করতে হবে? এই শাহরিয়ার, সামিয়া কি এখনো ঘুম থেকে ওঠেনি? ওই দেখো মা, ভাবি চলে এসেছে। সামিয়া নিচে এসে মাকে রান্না করতে সাহায্য করছে। আমি আর দোলা বসে কার্টুন দেখছি। কিছু সময় পর মা খেতে ডাকলো। খাবার শেষ করে রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় সামিয়া এসে আমাকে পিছন দিকে জড়িয়ে তুলো। কী হচ্ছে এসব? তুমি দেখতে পারছো না আমি রেডি হচ্ছি? এখন ডিস্টার্ব করো না। সামিয়া আমার ব্যবহারে অনেকটা অবাক হলো। নিমিষে সামিয়ার মুখটা মলিন হয়ে গেল। সামিয়া গিয়ে বিছানায় বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করলাম। রেডি হয়ে রুম থেকে বের হবো, কিন্তু হঠাৎ সামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে তোমার? এমন অচেনা মানুষের মতো বিহেভ করছো কেন? কিছু হয়নি আমার, আমি ঠিক আছি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে দেখি মা বসে আছে। শাহরিয়ার বাবা, এদিকে আয়। হ্যাঁ মা, কিছু বলবা? মায়ের সামনে গিয়ে বললাম। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মা তুমি বসো, আমি দেখে আসছি। আমি গিয়ে দরজাটা খুললাম স্বাভাবিকভাবে, কিন্তু যা দেখলাম সেটা দেখে আর স্বাভাবিক থাকতে পারলাম না। দরজার ওপাশে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সামিয়া তো তার রুমেই ছিল। আমি তো মাত্র সামিয়ার সামনে দিয়ে রুম থেকে বের হলাম, তাহলে সামিয়া এখানে আসলো কিভাবে? আমি সামিয়াকে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেছি। হা করে সামিয়ার দিকে তাকিয়ে আছি। সামিয়া কোনো কথা বলছে না, আমার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন দিকে কেউ একজন বলে উঠলো, রিমি তুই? কথাটা আর অন্য কেউ না, আমার বউ সামিয়া বলল। তুই দেশে আসলি কবে? আর তুই দেশে আসছিস কিন্তু আমাকে একবার জানালি না। তোদের সবাইকে সারপ্রাইজ দিব বলে প্ল্যান করেছিলাম, তাই কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। আপু, তুই কি আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখে একের পর এক প্রশ্ন করে যাবে? ও সরি রে, আয় ভেতরে আয়। আমি এখন অবাক হয়ে আছি, এটা কিভাবে সম্ভব? একই চেহারা দুইজন মানুষ। এতদিন শুধু মুভি নাটকে দেখেছি, কিন্তু আজকে বাস্তবে দেখলাম। আমি শিওর যদি আমাকে কেউ বলে এদের মধ্যে কে সামিয়া আর কে রিমি সিলেক্ট করতে, তাহলে আমি কখনোই তাদের দুজনকে আলাদা করতে পারবো না। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? সামিয়ার কথায় বাস্তবে ফেললাম। তুমি তো এর আগে আমার বোনকে দেখোনি, আসো পরিচয় করিয়ে দেই। এই রিমি, এইদিকে দেখ, এটা তো দুলা ভাই, মানে আমার হাজবেন্ড। হাই। হ্যালো দুলাভাই। বলে আমাকে জড়িয়ে তুললো। ছোটবেলা থেকে আমেরিকায় থেকেছে, এই জন্য মাইন্ড করলাম না। এই কি করছিস? এটা আমেরিকা না। ও সরি ভাইয়া। ইটস ওকে। আজকের অফিসে গেলাম না, এই প্রথম রিমি আমাদের বাসায় এসেছে। এই সময় আমি বাসায় না থাকলে অনেক খারাপ দেখায়। তারপর সারাদিন সবাই মিলে গল্প করলাম। সন্ধ্যার দিকে রিমি বলল, ভাইয়া আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? অনেক দিন পরে দেশে আসছি, আর তাছাড়া আপনার সাথে ঘুরতে ভালোই লাগবে। ঠিক আছে, নিয়ে যাব, তুমি বসো। আমি একটু সামিয়াকে রেডি হতে বলি, আর আমি রেডি হয়ে আসি। সামিয়া বাসায় থাকুক, আন্টি একা থাকবে বাসায়। সামিয়া থাকলে আন্টির খেয়াল রাখতে পারবে। না ঠিক আছে, আমরা তো জাস্ট একটু ঘুরতে যাব। আর এমনি তো আমের সামিয়া তেমন একটু ঘোরাঘুরি করতে বের হয়নি। সামিয়া গেলে তোমার আর সামিয়া দুজনেরই ভালো লাগবে। আমি উপরে এসে সামিয়াকে রেডি হতে বললাম, কিন্তু কালকের বিষয়টা নিয়ে সামিয়ার সাথে এখনো কথা বলতে ইচ্ছে করছিল না। রিমির কথা ভেবে যতটা সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করছি। সামিয়া আর আমি রেডি হয়ে নিচে গেলাম। মায়ের রুমে গিয়ে মাকে বলে আসলাম, মা আমরা একটু বাইরে আছি, একটু পরে চলে আসবো। আচ্ছা বাবা, সাবধানে যাস। তারপর মায়ের রুম থেকে এসে সামিয়া রিমিকে নিয়ে বের হলাম। প্রথমে আমাদের এলাকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা গড়াই নদীর তীরে আসলাম। এটা আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। আপনারা সময় পেলে একদিন ঘুরতে আসবেন। নদীটা অনেক ভালো করে ঘুরে দেখালাম। যেহেতু সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছিলাম, তাই নদীটা ঘুরে দেখতেই অনেকটা রাত হয়ে গেছে। ওইদিকে বাসায় আবার মা একা আছে, তাই আর কোথায় ঘুরতে যাও ঠিক হবে না। তাই রিমিকে বললাম, রিমি আজকে বাসায় চলো, বাসায় মা একা আছে। অন্য আরেকদিন তোমাকে নিয়ে ঘুরতে বের হবো, আর তোমাকে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে। তোমরা তো অনেকক্ষণ আগেই খাবার খেয়েছো, চলো রেস্টুরেন্টে যাই, তোমরা খেয়ে নিও। আমরা খাবো মানে? তুমি খাবে না? না, মা বাসায় আমার জন্য অপেক্ষা করেছে, বাসায় গিয়ে মায়ের সাথে খাবো। তাহলে আমরা সবাই বাসায় গিয়ে একসাথেই খাবো, এখানে রেস্টুরেন্টের খাবার দরকার নেই। ও তাহলে বাসায় যাও, তোমরা দাঁড়াও, আমি একটু গাড়ি দেখে আসি। গাড়ি লাগবে না,
বাসা তো পাশেই, হেঁটে হেঁটে চলুন যাই। ঠিক আছে চলো। আমরা হাঁটা শুরু করলাম। বাসা যেহেতু পাশে ছিল তাই বেশি সময় লাগলো না। 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর আম্মা এসে দরজা খুললো। তোরা চলে এসেছিস? বাইরে থেকে খেয়েছিস নাকি বাসায় খাবি? মা, আমি তোমাকে ছেড়ে একা একা কখনো খেয়েছি? চলো চলো খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। তোরা খেতে বসে, আমি খাবার দিচ্ছি। আপনি পরে একা একা খাবেন কেন? আপনিও আমাদের সাথে বসেন। ঠিক আছে মা, তোমরা খাওয়া শুরু করো, আমি বসছি। তারপর সবাই একসাথে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রিমির থাকার ব্যবস্থা আমাদের পাশের রুমেই করলো। রাত 12টায় সামিয়া রুমে এসে বলল রিমির সাথে অনেক দিন পর দেখা হলো। অনেক দিন সরাসরি কথা হয় না ওর সাথে। আমি কই ওর সাথে ঘুমাতে পারি? হ্যাঁ অবশ্যই, এতে অনুমতি নেই কি আছে? না, মানে হলো আপনার অনুমতি নেওয়ার দরকার, তাই বললাম। ঠিক আছে যাও। সামনে চলে গেল। আমি ঘুমের প্রস্তুতি নিলাম। রুমের লাইটটা অফ করে শুয়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এইভাবে এপাশ ওপাশ করতে করতেই রাত 2টা বেজে গেছে। চোখে একটু ঘুমও চলে আসছে। এমন সময় হঠাৎ রুমের বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আর যে ঘুমটা চোখে আসছিল সেটা উধাও হয়ে গেল। কিসের আওয়াজ হলো সেটা দেখতে হবে তো। বাসায় চোর আসলো নাকি? বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দরজা খুলবে এমন সময় শুনতে পেলাম বাইরে কেউ ফোনে কথা বলছে। আমি দরজা না খুলে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কিন্তু আমাদের বাসায় তো সামি আর রিমি ছাড়া আর কোনো মেয়ে নেই। তাহলে সামি বা রিমির মধ্যে কেউ একজন কথা বলছে। বাইরে অন্ধকার, তাই মুখটা দেখতে পারছিলাম না। তাই মুখ না দেখে তার কথাগুলো শোনার চেষ্টা করছি। এমন সময় সে বলল, তুমি তোমার কাজের বাকি টাকাটা পেয়ে যাবে। আর শোনো, শাহরিয়ার যেন কোনোভাবেই কিছু বুঝতে না পারে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এখন রাখছি, আর নেক্সট টাইম এত রাতে ফোন দিবে না। এখন বাই, কাল কথা বলবো। ফোন রেখে মেয়েটা চলে গেল। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু জানালা বন্ধ থেকে দেখতে পেলাম না মেয়েটাকে। আমার আড়ালে এত বড় পরিকল্পনা চলছে। আমাকে জানতে হবে কে এবং কেন এগুলো করছে। রাতে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙলো কারো চুলের স্পর্শে। চোখ খুলে দেখি সামিয়া পাশে বসে আছে। ওই দিন সন্ধ্যার সেই ঘটনার পর থেকে এখনও সামিয়ার সাথে ঠিকভাবে কথা বলিনি। সবসময় এড়িয়ে চলেছি, কিন্তু এখন এড়িয়ে যাবো কিভাবে? তুমি এখানে কেন? আমার ঘরে আমাকে আসতে কি কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? আমার ঘরে আমি কি আসতে পারি না? হ্যাঁ পারো। আচ্ছা তুমি থাকো, আমি উঠি। বলে বিছানাকে উঠতে যাব, ঠিক সেই সময় স্বামী আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়ল। স্বামীর উপর রাগ ছিল, তাই ওর স্পর্শে আমি বিরক্ত বোধ করছিলাম। মন চাইছিল স্বামীকে ছাড়িয়ে উঠে চলে আসতে, কিন্তু শরীর চাইছিল ওকে জড়িয়ে ধরে ওর সাথে শুয়ে থাকি। কি করব বুঝতে না পেরে মনের কথাটাই শুনলাম। এই ছাড়ো আমাকে, আমাকে অফিসের জন্য রেডি হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এই চুপ, একদম কোনো বাহানা বানাবে না। আজকে শুক্রবার, তোমার অফিস বন্ধ, তাই এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবা। আমি এখন কি করব বুঝতে পারছি না। ওর কাছ থেকে উঠে চলে আসতেও পারছি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি স্বামীর সাথে রাগ যতই করি না কেন, ওর স্পর্শ পেলে আমি সব রাগ যেন হাওয়ায় ভেসে যায়। আমি আর কোনো উপায় না পেয়ে স্বামীকে জড়িয়ে তুললাম। কিন্তু এমন সময় হঠাৎ রুমের বাইরে কিছু ভাঙা শব্দ পেলাম। সাথে সাথে স্বামী আমার উপর থেকে উঠে তার ড্রেস ঠিক করে নিল। আমি বিছানা থেকে উঠে আসলাম কি হয়েছে দেখার জন্য। বাইরে এসে দেখি একটা গ্লাস ভেঙে পড়ে আছে এবং রিমি সেখানে দাঁড়িয়ে আছে। গ্লাসের টুকরোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে গ্লাসটা ফ্লোরে আছড়ে ভেঙেছে। সরি আপু, আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। ঠিক আছে, তুই ঠিক আছিস? তুই কোথাও ব্যথা পাসনি তো? না আপু, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আচ্ছা তুই রুমে যা, আমি গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করে দিই। রিমি তার রুমে চলে গেল। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। আমি এগুলো পরিষ্কার করে নিয়ে আর নিচে মা ব্রেকফাস্ট করার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, সাবধানে করো যেন আবার হাত কেটে না যায়। কিছু হবে না, তুমি যাও। আমি রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টি শার্ট চেঞ্জ করার জন্য গায়ে টি শার্টটা খুলবো এমন সময় কেউ একজন এসে পিছন থেকে জড়িয়ে তুলল। প্রথমে ভেবেছিলাম সামিয়া, কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম এটা সামিয়া না, কারণ সামিয়ার শরীরের স্মেল আমি বুঝতে পারি। আমি সোজা হয়ে ঘুরে তার হাতটা সরাতেই যা দেখলাম তা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ সে আর কেউ না, সে হচ্ছে সামিয়ার নিজের বোন রিমি। আমি রিমিকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় দিলাম। ছি রিমি, তোমার একবারও লজ্জা করলো না এটা করার আগে? একবারও নিজের বোনের কথা ভাবলে না তুমি? তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। কথাটা শেষ করতেই আরেকটা থাপ্পড় দিলাম। তুমি এসব কিভাবে বলতে পারো রিমি? আমি তোমার বোনের হাজব্যান্ড। যে তোমার বোন তোমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, যে বোন তোমাকে নিয়ে সবসময় গল্প করে,
তুমি ছোটবেলায় কি করতে, তুমি কি খেতে পছন্দ করতে, শুধু তোমাকে নিয়ে আমার সাথে কথা বলে। আর তুমি কি না তোমার সেই বোনের সংসার ভাঙতে এখানে এসেছো? এসব করার আগে একবারও কি তোমার বুক কাঁপলো না? আমার যে আর কিছু করার নেই। আমি তোমাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনে ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না। প্রথম দেখেছিলে মানে? তুমি তো প্রায় অনেক বছর ধরে আমেরিকাতে আসো, আমার সাথে তোমার কখনো দেখা হয়নি। আর তাছাড়া আমি এখনো বিবাহিত, আর আমার বউ আর অন্য কেউ না, তোমারই নিজের বোন সামিয়া। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করার কথা কীভাবে ভাবতে পারো? সামিয়া যদি জানতে পারে তুমি তার এত বড় ক্ষতি করার চেষ্টা করছো, তাহলে কতটা কষ্ট পাবে তুমি একটাবার ভেবে দেখেছো? রিমা এবার আর কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, আর অজোর ধারায় তার চোখ থেকে পানি পড়ছে। কি হলো, চুপ করে আছে কেন? জবাব দাও। কেন করলে বলো? চুপ করে থাকবে না রিমি, বলো কেন তুমি এগুলো করলে? এমন সময় নিচ থেকে দোলা ডাক দিল, ভাইয়া খেতে আয়। আমি এখন নিচে কিভাবে যাব বুঝতে পারছি না, স্যামের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আবার দোলা ডাক দিল, ভাই জলদি নিচে আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি এবার রুম থেকে বেরিয়ে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল রেখে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সামিয়া, মা, দোলা সবাই বসে আছে। তোমার ফ্রেশ হতে এত সময় লাগে? সেই কখন গেছিলা ফ্রেশ হতে আর এখন আসছো? না, এমনি রুমে ছিলাম, একটা বন্ধু ফোন করেছিল, তার সাথে কথা বলতেছিলাম, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা রিমি কোথায়? ও খেতে আসবে কখন? তোমরা খাওয়া শুরু করো, আমি রিমিকে নিয়ে আসি। বলেছে আমি উঠতে যাবে, এমন সময় রিমি আসলো। তোকেই রাখতে যাচ্ছিলাম। রিমি খেতে বসলো, সবাই খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি রিমির এই কর্মকাণ্ডের কথা স্বামীকে জানানো কি ঠিক হবে? ওদের দুজনের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট করবো আমি স্বামীকে কথাগুলো জানাবো নাকি জানাবো না ভাবছি। এমন সময় হঠাৎ মা বলে উঠলো, মা রিমি, তোমার মুখের এই দাগগুলো কিসের? মনে হচ্ছে কেউ তোমার মুখে আঘাত করেছে। না আন্টি, তেমন কিছু না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা শুনে আমি রিমির দিকে লক্ষ্য করলাম, সত্যি মেয়েটার গাল লাল হয়ে আছে। আমি খাবার শেষ করে আমার রুমে চলে আসলাম। বিছানায় বসে ভাবছি রিমি এগুলো কেন করলো? স্বামী তো ওর নিজের বোন, তাহলে স্বামী এত বড় ক্ষতি করার চেষ্টা কেন করলো? রিমি তো স্বামীকে অনেক ভালোবাসে, তাহলে রিমি এগুলো কেন করবে? বসে এগুলো ভাবছে, এমন সময় স্বামী রুমে এসে আমার পাশে বসলো। কি হয়েছে তোমার? সকাল থেকে দেখছি চুপচাপ আছো, খাবার সময় কথা বললে না, খাবার শেষ করে রুমে চলে আসলে। কোনো সমস্যা হয়েছে কি? কিছু না, এমনিতেই রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই। কেন? রাতে কি করেছো যে ঘুম হয়নি? আমার বউটা যে আমার পাশে ছিল না, ঘুম হবে কিভাবে? যা দুষ্টু। বলে স্বামী আমার বুকে মুখ লুকালো। এমন সময় দরজায় কেউ নক করলো এবং বলল, ভেতরে আসতে পারি কি? দরজার দিকে তাকিয়ে দেখি রিমি। সাথে সাথে স্বামী আমাকে ছেড়ে দিল। আমাদের ঘরে আসতে তোর আবার অনুমতি নেওয়া লাগবে নাকি? আয়, ভেতরে আয়। রিমি ভিতরে আসলো। এমন সময় দোলা এসে বলল, ভাবি, আম্মু তোমাকে নিচে ডাকছে। তুমি যাও, আমি আসছি। দোলা নিচে চলে গেল। তোমরা গল্প করো, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। আচ্ছা যা আপু, আর শোন, আসার সময় পারলে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসিস। ঠিক আছে, আমি যাই। স্বামীও চলে গেল। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। মাথা নিচু করে বলল রিমি, তোমার কি মনে হয় তুমি যেটা করছো তার জন্য আমি তোমাকে সরি বললেই ক্ষমা করে দেব? তোমার জাস্ট একদিন হয়েছে দেশে আসছো, জাস্ট একদিন আমার সাথে কথা হয়েছে, এতে তোমার সাহস হয় কীভাবে আমার সাথে এগুলো করার চেষ্টা করার? আমি 4 দিন আগে দেশে আসছি এবং ওই দিন সন্ধ্যায় রেস্টুরেন্টে আমি ছিলাম, সামিয়া না। আপনার আর সামিয়ার মাঝে দূরত্ব তৈরি করার জন্যই আমি এটা করছিলাম। আমি রিমির কথাগুলো শুনে যেন আকাশ থেকে বললাম, নিজের উপর নিজেরই ঘৃণা হতে লাগলো। আমি কিছু না জেনেই সামিয়াকে বারবার অবিশ্বাস করেছি, বারবার আমার থেকে দূরে ঠেলে দিয়েছে। আমি কিভাবে করতে পারলাম এটা? হঠাৎ আবার রিমি বলে উঠলো, আপনার ফোনের মেসেজ আর ভিডিও সব কিছু আমি দিয়েছিলাম আপনার কাছে সামিয়াকে খারাপ বানানোর জন্য। আমি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ঠাস ঠাস করে রিমির গাড়ি 2টা থাপ্পড় দিয়ে দিলাম। ছি রিমি, তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? নিজের বোনের সংসার ভাঙতে তুমি নিজে এমন একটা অপকর্ম করে সেই ভিডিও রেকর্ড করে আমাকে দিলে। কেন করলে তুমি এরকম? চুপ করে থাকবে না রিমি, আমার কথা জবাব দাও, কেন করলে তুমি এরকম? আমি কেন করব না এরকম? ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা মা সামিয়া কেউ কখনো আমার ভালো চায়নি, আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আমার পছন্দের সব জিনিস সামিয়াকে দিয়েছে, এমনকি সামিয়াকে তারা ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, আর আমাকে তারা তাদের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। আমার কি বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাবার অধিকার নেই? সামিয়া তাদের মেয়ে, আমিও তাদেরই মেয়ে, তাহলে কেন সবকিছু সামিয়া পাবে, আমি কেন পাবো না? রিমির কথাগুলো শুনে আমি একদৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছি। রিমির কথাগুলো শুনলে শুধু আমার না, যে কারোই বুকটা হাহাকার করবে। কারণ বাবা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত থাকার কষ্ট সে বোঝে,
যে বাবা মার থেকে দূরে থাকে। আমি অনেকটা বুঝি, কারণ আমার বাবা সবসময় কোনো না কোনো কাজে দেশের বাইরেই থাকতো। আমাকে দেওয়ার মতো সময় ছিল না, কিন্তু তারপরে মা আমাকে বাবার অভাবটা বুঝতে দেয়নি। কিন্তু রিমি, সে তো বাবা মা সবার আদর থেকে এক প্রকার বঞ্চিতই ছিল। ওরও অনেকটা কষ্ট হয়েছে, আর সেই কষ্ট থেকে আজ রিমি পুরোপুরি বদলে গেছে। রিমি তার পরিবারের উপর এতটাই রেগে গেছে যে সে তার পরিবারে তার জন্য ভালোবাসা দেখতেই পারছে না। তাই সে নিজের বোনের সংসার ভাঙার মতো এত বড় একটা ভুল করার আগেও দ্বিতীয়বার ভাবল না। রিমির দিকে তাকে দিকে এখনও কেঁদেই যাচ্ছে মেয়েটা। আমি রিমির চোখের পানি মুছে দিয়ে বললাম, তুমি আমার বোনের মতোই। তুমি ভুল করলে আমি শুধু দেবো, এটা আমার দায়িত্ব। কিন্তু তুমি যে ভুলটা করেছো এর ক্ষমা হয় কিনা আমার জানা নেই। তুমি হয়তো জানো না স্বামী আমাকে কতটা ভালোবাসে। আমাদের বিয়ের পরে এমন কোনো রাত যায়নি যে সেদিন স্বামী আমাকে তোমার কথা বলেনি। প্রতি রাতে সে আমার কাছে তোমার কথা বলতো, এমনকি স্বামী প্রায় কাঁদতো তোমার জন্য। আর তুমি সে বোনের এত বড় ক্ষতি করতে আসছো। আমি জানি না আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো কিনা। হঠাৎ তুমি বিছানা থেকে উঠে আমার দুপা জড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার রাগের জন্য আমি আমার পরিবারের ভালোবাসা, আমার বোনের ভালোবাসা বুঝতে পারিনি। স্বামী আমাকে এতটা ভালোবাসা আমি জানতাম না। আমি শুধু মনে করতাম ও আমার থেকে সবকিছু কেড়ে নিতে চায়, ও একাই বাবা মায়ের আদর নিতে চায়। আমি শুধু ওকে ঘৃণা করে গেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ আমাকে শেষ একটাবার সুযোগ দিন। এই রিমি, কি করছো তুমি? বাঁচারো। আর কি বলছো তুমি এসব? ওঠো বলছি। না, আপনি যতক্ষণ না আমাকে ক্ষমা করবেন আমি আপনার পা থেকে উঠবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, এখন ওঠো। রিমি আমার পা ছেড়ে উঠে বিছানায় বসলো। আমি ভাবছি একটা মেয়ের চোখের জল কখনো মিথ্যা হতে পারে না। রিমি ছোটবেলা থেকে বাবা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল, কিন্তু সামিয়া তার বাবা মায়ের আদর স্নেহ পেয়ে বড় হয়েছে। তাই সামিয়ার ওপর রিমির একটা রাগ থেকে গেছে, আর এই রাগ থাকাটাই স্বাভাবিক। এখানে সামিয়ার জায়গায় আমি থাকলেও আমি হয়তো এমনটাই করতাম। এবং রিমি যখন নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই তার ভুলের সব থেকে বড় প্রায়শ্চিত্ত। আমি রিমির চোখের জল মুছে দিয়ে বললাম, খেদো না, যা করেছো সেগুলো ভুলে যাও। তোমার বাবা মা বোন সবাই তোমাকে অনেক ভালোবাসে। তোমার থেকে দূরে থাকতে তাদের অনেক কষ্ট হয়েছে। এমন সময় সামিয়া রুমে আসলো। এই রিমি বোন, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আর তেমন কিছু না, আমেরিকাতে তোমাদের অনেক মিস করেছিল, সেগুলো বলতে গিয়ে কান্না করে দিয়েছে। আমার পাগলি বোনটা, কাঁদিস না রে। তোকে যে আমরা কত মিস করতাম সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন তুই চলে আসছিস, আর কোনো চিন্তা নেই। এখন থেকে আমরা রোজ আড্ডা দিব, অনেক মজা করব। চল এখন নিচে চল, তোর সাথে অনেক গল্প বলার আছে। দুজনে উঠে চলে গেল, আর আমি ওদের যাওয়ার দিকে দেখছি আর ভাবছি, ছোটবেলা থেকে যদি কোনো সন্তান তার বাবা মায়ের আদর থেকে বঞ্চিত থাকে, তাহলে সেটা একজন সন্তানের জীবনে কতটা ক্ষতি করে, এবং সেই সন্তান তার জীবনে কতগুলো ভুল পদক্ষেপ নেয় তারা নিজেরাও কল্পনা করতে পারে না। আর ইমি যখন তার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তার উপর রাগ করে থাকাটা আমার উচিত হবে না। অনেকদিন পর দুই বোন এক হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি তাদের দুই বোনের সম্পর্ক আজীবন অটুট থাকুক। আর আমার খারাপ লাগছে নিজের কথা ভেবে। আমি শুধু স্বামীকে এতদিন অবিশ্বাস করলাম, কিছু না জানি তার সাথে খারাপ ব্যবহার করলাম। সাদের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা সবাই আপনাদের সন্তানকে সময় দেবেন, আর কোনো কিছু যাচাই বাছাই না করে কারো ওপরে সন্দেহ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফিজ।